আমি অর্ণব। আমি বর্তমানে দুর্গাপুরে থাকি। আমি পেশায় একজন উকিল, তাই নানা ধরনের কেস আসে আমার কাছে, আর এই কারণে মাঝে মধ্যে নানা জায়গায়ও যেতে হয়। এই রকমই একদিন বিকেলে আমি বারান্দায় বসে বসে খবরের কাগজ পড়ছি। এমন সময় আমাদের পাড়ারই নরেন্দা ও তার সঙ্গে আরও একজন লোক আসলো। আরে নরেন্দা যে, আসুন আসুন, বসুন, এই বলে তারা আমার পাশেই বসলো। কিন্তু তার সাথে আসা লোকটিকে আমি ঠিক চিনতে পারলাম না, তাই আমি একটু চিন্তিত হয়ে বললাম, ইনাকে তো ঠিক চিনতে পারলাম না। আরে তুমি চিনবে না, এর নাম রতন। এ আমার এক দূরের আত্মীয়, একটু দরকারে এসেছে, তাই তোমার কাছে নিয়ে এসেছি। আচ্ছা, বলুন তবে কি দরকার? আগে আমি কাশিমপুর গ্রামে থাকি, আর সেখানে আমি কিছু জায়গা জমি নিয়ে সমস্যায় পড়েছি, তাই আপনার কাছে এসেছি। ও আচ্ছা, সে তো ঠিক আছে, তবে সমস্যাটা কি সেটা তো বলবেন। আগে সেই গ্রামে আমার একটি ডোবা আছে, আর সেটি ব্যবহার না করার জন্য সেখানে নোংরা পচা জল জমে আছে, আর সেই কারণে আমি সেখানে মাটি ভরে ভরাট করতে চাই। কিন্তু এই কাজের জন্য গ্রামের কিছু লোক আমায় বাধা দেয়। তারপরেই আমি তাদের নামে মামলা করি, আর যার কারণেই আপনার কাছে এসেছি। ও আচ্ছা, তবে সেই ডোবাটি আপনার বাড়ি থেকে কত দূর? মোটামুটি 2 কিলোমিটার হবে, এই রেল স্টেশনের একদম পাশে। আসলে সেই ডোবাটিতে আমি মাটি ভরে বিক্রি করতে চাই, আর যা দিনকালের অবস্থা, কে কখন দখল করে বসবে তার কোনো ঠিক নেই, তাই এসব জায়গা আর রাখবো না। ঠিক আছে, তবে সেই জায়গার কাগজপত্র আমায় দেন। হ্যাঁ হ্যাঁ, এই নিন। এই বলে সে আমায় কাগজপত্রগুলো দিল। তবে কোনো প্রয়োজনে আমায় আপনার গ্রামে যেতে হতে পারে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, দরকার হলে অবশ্যই আসবেন। ঠিক আছে, এখন তবে আসি। হ্যাঁ, আসুন। ঠিক আছে অর্ণব, আজ প্রায় সন্ধ্যা হয়ে এলো, এখন আসি, পরে আবার কখনো আসবো। আচ্ছা, ঠিক আছে। এই বলে তারা চলে গেল। আমিও ঘরের ভিতর এসে চৌকিতে বসলাম। আর কিছুক্ষণ পর রাত হয়ে এলো। আমি শুয়ে পড়লাম। আমি কখন ঘুমিয়ে গেছি মনে নেই। হঠাৎ আমি দেখলাম যে একটি বাচ্চা মেয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর সে বলছে, না, ভুল করেও আসবেন না, যদি বাঁচতে চান ভুল করেও আসবেন না। এই বলে সে আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে। একটু কাছে আসতে আমি লক্ষ্য করলাম তার গায়ে প্রচুর ক্ষতবিক্ষতের দাগ, কিন্তু তার মুখটি ঠিক বোঝা যাচ্ছে না। সে ঠিক আমার সামনে এসে দাঁড়ালো এবং সে বলল, যদি বাঁচতে চান ভুল করেও আসবেন না। আর এমনই বলার সঙ্গে সঙ্গে সে হাত বাড়িয়ে আমার গলা ধরার চেষ্টা করলো। আমি চমকে উঠে বসলাম এবং আমি চারিদিকে তাকিয়ে দেখলাম আমার ঘরে তো কেউ নেই। আমি প্রচন্ড ভয় পেয়েছিলাম। তবে আমি এখন বুঝতে পারলাম যে এতক্ষণ ধরে আমি শুধু স্বপ্ন দেখছিলাম। আমি আবার শুয়ে পড়লাম। এই করে বেশ কয়েকদিন কেটে গেল। এমনই একদিন আমার কাজ শেষ করে অফিস থেকে বাড়ি ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। আমি চলতে থাকি। চলতে চলতে রাস্তার মধ্যে হঠাৎ লক্ষ্য করি একটা গাছে কেউ একজন যেন বসে আছে। আমি একটু তা দেখে ভয় পাই। তবে সে দেখতে একেবারে বিশ্রী ধরনের। তার চোখ দুটো রক্তের মতো লাল এবং চুল অনেক বড় বড়। আমি ভয়ে ভয়ে বললাম, কে কে তুমি? আমার এসব কথা শুনে সে শুধু হাসতেই থাকলো। আমি আবার বললাম, কে 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 তুমি? আর তুমি হাসছই বা কেন? সে আবারও হাসতে থাকলো। আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আমি আর একটু দেরি না করে সেখান থেকে তাড়াহুড়ো করে হাঁটতে শুরু করলাম, আর সে তখনও হেসেই চলেছে। আমি এসব কিছু পাত্তা না দিয়ে চলতে থাকলাম এবং কিছুক্ষণ পর বাড়িতে এসে পৌঁছলাম আর সোজা গিয়ে ঘরে বিছানায় বসলাম।
আর ভাবলাম এসব আমার সাথে কি হচ্ছে? আমি কি সত্যি কিছু দেখলাম, নাকি সেই সব আমার মনের ভুল? না না, কাল সকালেই বাবাকে সব বলতে হবে। বাবাই বলতে পারবে এসব ব্যাপার। তারপরে আমি আর বেশি কিছু না ভেবে শুয়ে পড়লাম। এরপরে সকাল হলো, আমি বাইরে চেয়ারে বসে আছি, হঠাৎ বাবা এলেন। কি রে, তুই আজ অফিসে যাবি না? ঘড়িতে তো প্রায় 9টা বেজে গেল। না, যাব না, শরীরটা খুব একটা ভালো করছে না। কেন রে, কি হয়েছে? হঠাৎ তোর শরীর খারাপ কেন হলো? কাল অফিসে কাজ শেষ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল। চলতে চলতে রাস্তায় 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 আবার কি হয়েছিল? হ্যাঁ, কি হয়েছিল হঠাৎ আমার কিছুই মনে পড়ছে না, কিন্তু কিছু তো হয়েছিল, তবে তা আমি কিছুতেই মনে করতে পারছি না। হঠাৎ বাবা বলল, কি হলো? কি ভাবছিস? কি হয়েছে বল? না না, কিছু হয়নি। কি যে বলছিস তুই? আমি কিছুই বুঝে উঠতে পারছি না। আমার মনে হয় তোর ঘুমের ভাব এখনো কাটেনি। তুই গিয়ে একটু ভালো করে চোখে মুখে জল দে। আচ্ছা, তুই কি আজ সত্যি অফিসে যাবি না? না, যাব না, তবে আজ একটু কাশিমপুর গ্রামে যেতে হবে। কাশিমপুর গ্রাম? সে তো অনেক দূরে। কেন যাবি ওখানে? সেই গ্রামের একটা কেস হাতে পেয়েছি, আর তারই কিছু তথ্য জোগাড় করতে যেতে হবে। ও আচ্ছা, ঠিক আছে, তবে সাবধানে যাস, আর সময় থাকতে বাড়ি ফিরে আসিস। আচ্ছা, ঠিক আছে। এই বলে আমি ব্যাগ নিয়ে কাশিমপুরের উদ্দেশ্যে রওনা হলাম। কিছুক্ষণ পর আমি রেল স্টেশনে এসে কাশিমপুরের টিকিট কাটলাম এবং সেখানে দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকলাম। ট্রেনটি নাকি প্রায় 2 ঘন্টা লেটে আসবে। আমি আর দাঁড়িয়ে না থেকে পাশে বসার জায়গাটিতে বসে পড়লাম। প্রায় ঘন্টা 2 পরে ট্রেনটি এলো। আমি আর দেরি না করে সেই ট্রেনে প্রবেশ করলাম এবং কিছুক্ষণ পরেই সেই ট্রেনটি তার গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা হলো। আমি তখনও বসে বসে সেই একই কথা ভাবছি। আমার সাথে ঘটে যাওয়া কাল রাতের ঘটনাগুলি আমার কেনই কিছু মনে পড়ছে না। হঠাৎ ট্রেনটি দাঁড়িয়ে পড়ল। আমি জানলা দিয়ে বাইরে তাকাতেই লক্ষ্য করলাম চারিদিকে শুধু গাছপালা, ঘরবাড়ির কোনো অস্তিত্বই নেই। জায়গাটাকে আমি ঠিক চিনতে পারলাম না, কারণ আমি আজ জীবনে প্রথমবার কাশিমপুর যাচ্ছি। তবে এটা বুঝতে পেরেছি যে ট্রেনটি কোনো সিগন্যাল না পাবার কারণে মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়েছে এবং কিছুক্ষণ পরেই ট্রেনটি আবার চলতে শুরু করলো। আর কাশিমপুরে পৌঁছতে পৌঁছতে আমার প্রায় 6 ঘন্টা সময় লেগে যায়। আমি স্টেশনে নেমে দেখি চারিদিকে প্রায় অন্ধকার হয়ে এসেছে। আজ তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে আসার কারণে হাত ঘড়িটা বাড়িতেই ছেড়ে এসেছি, তাই এখন যে কটা বাজে সেটির আমার কাছে কোনো ঠিক ঠিকানাই নেই। এসব ছেড়ে আমি চারিদিকে চেয়ে দেখি যে আশেপাশে কেউই নেই। আর এই অন্ধকারে আমি এখান থেকে একা একা কাশিমপুরে যাবই বা কি করে? আর আজ মনে হয় আমাবস্যা, যা অন্ধকার, এর মধ্যে আমি যাবই বা কি করে? তাই ভাবলাম দেখি কাউকে যদি পাই। এই বলে আমি পাশের জায়গাটিতে বসলাম। বেশ অনেকক্ষণ হয়ে গেল, কাউকেই দেখতে পেলাম না। হঠাৎ পাশে তাকাতেই লক্ষ্য করলাম যে কেউ একজন আমার দিকে এগিয়ে আসছে। সে ঠিক এসে আমার সামনে দাঁড়ালো আর বলল, কে হে তুমি? আর এত রাতে এখানে কি করছো? আগে আমি অর্ণব, এখানে একটু কাজে এসেছি, একটু কাশিমপুর যাব। তবে তুমি এখানে কেন বসে আছো? না মানে আমি এই গ্রামে প্রথম এসেছি, আর ট্রেন লেট হয়ে যাওয়ার কারণে প্রায় রাত হয়ে যায়। আর এই অন্ধকারে আমি যাবই বা কি করে? আচ্ছা, আপনি কে? আমি হলাম এই স্টেশনের মাস্টার। আপনি কি কাশিমপুর যাবেন? না না, কাশিমপুর ও আমার বাড়ির রাস্তা পুরোটাই আলাদা। ও, তবে এখন কি আর কোনো ফিরে যাওয়ার ট্রেন পাবো? না না, কাল সকালের আগে তুমি কোনো ট্রেনই পাবে না। ঠিক আছে, আমি তবে চলি। আর হ্যাঁ, এখানে বেশিক্ষণ থেকো না, জায়গাটা খুব একটা ভালো না।
এই বলে সে চলে গেল। আমি সেখানে বসেই থাকলাম কিছুক্ষণ। হঠাৎ আমার পাশ থেকে আমি কারো কান্নার আওয়াজ পেলাম। আমি সঙ্গে সঙ্গে পাশে তাকালাম, দেখলাম সেখানে কেউই নেই। আমি আমার মনের ভুল ভেবে সেটা কাটিয়ে দিলাম। কিন্তু এবার সেই কান্নার আওয়াজটি আমি আরো জোরে করে পেলাম, আর সেদিকে তাকিয়ে দেখলাম দূরে একটি লোক বসে বসে কাঁদছে। আস্তে আস্তে আমি তার কাছে গেলাম এবং তাকে বললাম, এই যে, কে আপনি? আর এখানে বসে বসে কাঁদছেন কেন? আমার কথা শুনে সে বলল, বাঁচান, বাঁচান, আমার মেয়েটাকে বাঁচান, একটি মাত্র মেয়ে আমার, দয়া করে তাকে বাঁচান। কি হয়েছে আপনার মেয়ের? আর সেই বা এখন কোথায়? এই সব বলার সঙ্গে সঙ্গে সে পাশে হাত দিয়ে দেখালো, ওই যে দেখুন, আমার মেয়ে জলে ডুবে যাচ্ছে। আমি পাশে তাকাতে দেখি সত্যি ছোট্ট একটা ডোবাতে একটি বাচ্চা মেয়ে জলে ডুবে যাচ্ছে। আমি কি করব কিচ্ছু বুঝে উঠতে না পেরে যেই না সেখানে গিয়ে সেই ডোবাতে ঝাঁপ দিতে যাব, ঠিক তখনই কেউ আমার পেছন থেকে হাতটা ধরে টান দিল। তাকিয়ে দেখি স্টেশন মাস্টার। সে আমার হাত ধরে একটু আমাকে দূরে টেনে নিয়ে গেল। আমি সঙ্গে সঙ্গে বললাম, কি করছেন আপনি? ছাড়ুন আমাকে। দেখতে পাচ্ছেন না বাচ্চা মেয়েটি জলে ডুবে যাচ্ছে? কে জলে ডুবে যাচ্ছে? কেন দেখতে পাচ্ছেন না? ওই যে লোকটি বসে আছে। এই বলে আমি যেই না পাশে তাকালাম, দেখলাম সেখানে কেউই নেই। আমি একটু চিন্তিত হয়ে বললাম, কিন্তু ওসব কিন্তু টিন্তু ছাড়ো, প্রাণে মরছিলে যে। চলো আমার অফিসে চলো, যা বলার সেখানে গিয়েই বলবো। আমি তখন একভাবে দাঁড়িয়ে আছি আর ভাবছি, কি হচ্ছে এসব আমার সাথে? কখনো কিছু ঘটছে তবে তা মনে থাকছে না, আবার কখনো যা দেখছি তা নাকি কিছুই হচ্ছে না। আমার সাথে এসব কি হচ্ছে কিছুই বুঝে উঠতে পারছি না। কি হলো, চলো। হ্যাঁ চলুন। এ বলে আমরা অফিস ঘরে এসে চেয়ারে বসলাম। এভাবে কিছুক্ষণ বসে থাকার পর আমি বললাম, আচ্ছা, আপনি তো বাড়ি চলে গিয়েছিলেন, তবে আবার আসলেন কেন? হ্যাঁ, সে তো যাচ্ছিলাম, তবে আমার বাড়ি এখান থেকে বেশ দূরে, এক বনের মধ্যে দিয়ে যেতে হয়। আজ তো অমাবস্যা, আর এই অন্ধকারের মধ্য দিয়ে যেতে আমি সাহস পেলাম না। তাই ভাবলাম আজ রাতটা এখানেই কাটিয়ে নিই। তাছাড়া আমি যদি ঠিক সময়ে না আসতাম, তবে তুমি তো আজ প্রাণে বাঁচতে না। আচ্ছা, যে লোকটা ওখানে বসে কাঁদছিল সে আসলে কে? আর যে বাচ্চা মেয়েটা জলে ডুবে যাচ্ছিল সেই বা কে? আমি তো কিছুই বুঝতে পারছি না। একটু ব্যাপারটা খুলে বলবেন? সে আজ থেকে প্রায় 2-3 বছর আগেকার ঘটনা। হঠাৎ একদিন রাতে দুটি ট্রেন সিগন্যাল হারিয়ে ঠিক এখানেই মুখোমুখি ধাক্কা মারে, আর সেই অ্যাক্সিডেন্টে প্রায় কয়েক শত লোক মারা যায়। আর তারপর থেকেই এমন ঘটনা ঘটতে থাকে। প্রায় সকালে এসে দেখি সেই ডোবাটিতে কারো না কারো মৃতদেহ ভাসছে। এখানকার বেশিরভাগ লোকেই বলে প্রত্যেক অমাবস্যা রাতেই একজন করে নাকি সেই পুকুরে ডুবে মারা যায়। আজ আমি নিজেও প্রথমবার তোমায় মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারলাম। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো আমাকে এই বিপদের হাত থেকে বাঁচানোর জন্য, তা বলার আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন তো রাত অনেক হলো, তো এত রাতে কোথায় বা যাবে? তুমি এক কাজ করো, আজ রাতটা এখানেই কাটিয়ে নাও। কাল সকালে নয়তো যেখানে যাওয়ার যেও। তাছাড়া চিন্তার কোনো কারণ নেই, তোমার সঙ্গে আমিও থাকবো। আমার আর সারা রাত ঘুম হলো না। আমি বসে বসেই কাটিয়ে দিলাম। তারপরে সকাল হলো। আমি ট্রেন ধরে সোজা বাড়ি ফিরলাম। সেই দিন আমি আর রতনের বাড়ি যাইনি, কারণ কাল রাত্রে আমার সাথে যা যা ঘটেছে তারপর থেকে আমার শরীরটা ঠিক কেমন জানি করছে। কিছুক্ষণ পর আমি বাড়ি ফিরলাম। আমি যেই বাড়ির উঠোনে ঢুকলাম, দেখলাম বাবা সেখানেই দাঁড়িয়ে আছেন। আমায় দেখে বাবা বলল, কি রে, কাল রাতে কোথায় ছিলি? আমি বাবাকে কাল রাতে সব ঘটনা খুলে বললাম। আমার সব কথা শুনে বাবা বলল, তোকে তো আমি এর আগে বারবার বলেছি যে অচেনা জায়গায় একা একা যাস না, আর গেলেও দিন থাকতে বাড়ি ফিরিস।
কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনিস না। যাকগে যা, ঘরে গিয়ে বিশ্রাম কর যা। আমি দেখি কিছু ব্যবস্থা করতে পারি কিনা। যাকগে, তুই যা, ঘরে যা। এই বলে আমি ঘরে ঢুকলাম। তারপর হাত মুখ ধুয়ে শুয়ে পড়লাম। আর শুয়ে শুয়ে ভাবছি যে আমার সাথে কেন এমন হচ্ছে। তবে আমি কি কোনো খারাপ কাজ করেছি? এমনভাবে শুয়ে থাকতে থাকতে আমার চোখগুলি যেন আস্তে আস্তে বন্ধ হয়ে আসছে। কারণ কাল সারা রাত আমি ঘুমোইনি, আর যার কারণে আমার খুব ক্লান্ত লাগছে। আর এমনিভাবে কিছুক্ষণের মধ্যেই আমি ঘুমিয়ে পড়লাম। আর ঘুমিয়ে থাকতে থাকতে কখন যে দিন থেকে রাত হয়ে গেছে কিছুই বুঝে উঠতে পারিনি। হঠাৎ কিসের আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। কিছুক্ষণ আবার সেই আওয়াজটি পেলাম। মনে হচ্ছে কেউ আমাদের ঘরের জানলাতে জোরে জোরে কিছু একটা দিয়ে বাড়ি মারছে। আমি চমকে উঠে বসলাম এবং আমি ভয়ে ভয়ে বললাম, কে কে ওখানে? আর সঙ্গে সঙ্গে কেউ একজন বিকট গলায় বলে উঠল, কাল বেঁচে গেছিস, তবে এরপরে কখনো গেলে আর বাঁচবি না। কথাটা যেন মাথায় থাকে। আমি ভয়ে থরথর করে কাঁপতে থাকলাম এবং সে অট্ট হাসিতে হাসতে থাকলো। আর কিছুক্ষণ পরেই তার আওয়াজটা যেন আস্তে আস্তে থেমে গেল, আর আমিও জ্ঞান শূন্য হয়ে পড়ে গেলাম। এরপরে প্রায় ৩-৪ দিন কেটে গেল। আর এই ৩-৪ দিন ধরে আমার সাথে এরকম কোনো ঘটনাই ঘটেনি। এমনই একদিন, দিনটি ছিল শনিবার। আমার কোর্টে রতনের কেসের কাজ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। আমি আর সেদিন দেরি না করে বাড়ির উদ্দেশ্যে রওনা হই। চলতে চলতে হঠাৎ কোথা থেকে এক ঠান্ডা হাওয়া আমার গায়ে লেগে চলে গেল। সঙ্গে সঙ্গে দুটো কালো অবয়ব আমার সামনে এসে দাঁড়ালো। আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম আমার ঠিক সামনেই একটি লোক ও তার সাথে একটি বাচ্চা মেয়েও দাঁড়িয়ে আছে। তবে তাদের চোখগুলো একবারে লাল, আর দুজনের শরীরে প্রচুর ক্ষতবিক্ষতের দাগ। তাদেরকে দেখে আমার বারবার মনে হচ্ছিল এদেরকে যেন আমি আগে কোথাও দেখেছি, তবে ঠিক মনে পড়ছে না। একটু ভাবতেই মনে পড়ে গেল, হ্যাঁ ঠিক, এরাই তো তারা যাদের সেই দিন আমি সেই স্টেশনে দেখেছিলাম। আমি তখন প্রচন্ড ভয় পেলাম আর বললাম, কে কে আপনি? কেন চিনতে পারছিস না আমাদের? সেই দিন রাতে স্টেশনে তোকে এত করে বাঁচাতে বললাম, ভুলে গেলি? সেই দিন তো বেঁচে গেছিস, তবে আজ তোকে কে বাঁচাবে? আমায় ছেড়ে দিন, ছেড়ে দিন আমায়। আপনারা কেন আমাকে মারতে চাইছেন? আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি। ক্ষতি যখন করিসনি, তবে কেন গিয়েছিলি সেই দিন? আমি তো সেই গ্রামের রতনের এক জায়গার সমস্যা মেটাতে গিয়েছিলাম। রতনের জায়গা? রতনের কোনো জায়গা নেই। সেই জায়গাটি আমার, আর সেটি অন্য কোনো জায়গা না। সেই ডোবাটির কথাই তোকে রতন বলেছিল। হ্যাঁ হ্যাঁ, কোনো এক ডোবারই কথা সে বলছিল। তবে সেটা তো তারই। সে আমাকে সেই ডোবার কাগজপত্র দেখিয়েছিল। সে সব ভুল। সেই রতন কতটা শয়তান তোর বিন্দু মাত্র ধারণা নেই। আমার এই অবস্থার জন্য রতনই একমাত্র দায়ী, আর সেটা আমি ছাড়া আর কেউ জানে না। কি করেছিল আপনার সাথে? শুনবি? শোন তবে। আজ থেকে প্রায় বছর খানিক আগের কথা। রতন আমার খুব ভালো বন্ধু ছিল। আমার পরিবারে কেউ নেই, শুধু আমি আর আমার মেয়ে। আমরা প্রচন্ড গরিব, কোনো মতো দিন যাপন করতাম। আর সেই সময় রতন প্রায় আমার বাড়িতে আসতো আমার সাথে গল্প করতে। এমনই একদিন সে আমাকে আমার স্টেশনের পাশের ডোবাটি বিক্রি করতে বলে। আমি তাকে সরাসরি না করে দিই, কারণ আমার কাছে তো কিছুই নেই, আছে শুধু ওই ডোবাটি। আর আমি ভেবেছিলাম মেয়ে যখন বড় হবে তখন সেই ডোবাটি বিক্রি করে যা টাকা হবে তা দিয়ে আমার মেয়েকে আমি ভালো কোথাও বিয়ে দেব। এই কারণেই আমি তাকে মানা করে দিই। বেশ কিছুদিন পর সে একদিন রাত্রে কিছু লোক নিয়ে এসে আমার বাড়িতে আসে
এবং জোর করে সে আমার মেয়ের গলায় ছুরি ঠেকিয়ে আর আমায় কিছু কাগজে টিপসই দিতে বলে। আর আমি যদি না করি তবে তারা নাকি আমার মেয়েকে মেরে ফেলবে। তারপর আমি সেই কাগজে টিপ দিতে যেই না মানা করি, সঙ্গে সঙ্গে তারা আমার মেয়েকে মেরে ফেলে। আর তারা আমাকেও মেরে আমার হাতে টিপসই নিয়ে আমাকে আর আমার মেয়েকে সেই ডোবায় ফেলে আসে। আর সেই দিন ঠিক ভোরের দিকে সেখানে ট্রেন অ্যাক্সিডেন্ট হয় এবং সেখানকার সবাই ভাবে আমরাও সেই ট্রেনেই অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছি। তারপরে রতন যখন সেই ডোবাটি দখল করতে যায় তখন পাড়ার লোকেরা তাকে বাধা দেয় এবং তারপরে সে যাকেই এই কাজ করতে নিয়ে এসেছে তাকেই আমি সেই পুকুরে ডুবিয়ে মেরে ফেলেছি। শুধু তুই একমাত্র বেঁচে গেছিস। তবে আজ তোরও শেষ দিন। এই সব কথা শুনে আমি হাত জোর করে বলি, ছেড়ে দিন আমায়, আমি এই সব ছেড়ে দেব, দয়া করে আমায় ছেড়ে দিন। একটাই শর্তে ছেড়ে দেব। কি শর্ত বলুন? সেই ডোবার সঠিক কাগজপত্র খুঁজে বের করে প্রমাণ করতে হবে যে সেটা আমার, এবং সেই ডোবার কাগজ কোনো অনাথ আশ্রমে দান করে দিয়ে আসতে হবে। নিজের আশা তো পূর্ণ হলো না, যদি কারো আশা পূর্ণ হয় তাহলে আমাদের আত্মা শান্তি পাবে। বল, পারবি করতে? হ্যাঁ পারবো। তবে আমি যদি সেই কেসটার উল্টে কেস করি তবে রতনও কি চুপ করে বসে থাকবে? সেও তো অন্য উকিল নিয়ে এসে কেস লড়বে, আর তাতে ফল কিছুই হবে না। তখন কি করব? তোকে অত চিন্তা করতে হবে না। তোকে যা যা বললাম তুই শুধু তাই তাই কর, আর সেই রতনের ব্যবস্থা আমি করছি। আর হ্যাঁ, একটা কথা মাথায় রাখিস, যদি কথার খেলাপ হয় তবে এরপরে যেই দিন তোর সাথে দেখা হবে সেই দিনই হবে তোর শেষ দিন। কথাটা মাথায় রাখিস। এই বলে তারা আমার সামনে থেকে অদৃশ্য হয়ে যায় এবং আমিও মনে সাহস নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হই। আর তারপরের দিন সকালে রতনকে আমার বাড়িতে আসার জন্য খবর পাঠাই। ঠিক বিকেলে রতনও আমার বাড়িতে আসে। উকিলবাবু বাড়িতে আছেন? তার ডাক শুনে আমি বাইরে আসি। আমায় ডেকেছেন? হ্যাঁ, একটা জরুরি কথা বলতে আপনাকে ডাকা হয়েছে। বলুন, কি কথা? আমি এই কেসটা আপনার হয়ে আর লড়তে পারবো না। কেন? আমি কাগজপত্র ঘেটে দেখেছি, সেই ডোবাটি আপনার না, মিথুন দাস বলে এক লোকের, আর সে এবং তার পরিবার কেউ বেঁচে নেই। তাই সেই ডোবাটি কোনো অনাথ আশ্রমের নামে হবে, আপনার নামে না। তাই আমি আপনার এই কেসটির বিপরীতে কেস করছি। এসব বলার জন্যই আপনাকে ডেকেছিলাম। কাজটা কিন্তু আপনি মোটেও ভালো করলেন না। এর ফল কিন্তু ভালো হবে না। যা করেছি বেশ করেছি, আপনি এখন আসতে পারেন। হ্যাঁ, চলে যাচ্ছি। তবে যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি, ভালো চাইলে আপনি আপনার কেসটি তুলে নিয়েন, নয়তো এই রতনহরি যে কি জিনিস তা আপনি জানেন না। চলি। এই বলে সে চলে গেল এবং আমিও ঘরে গেলাম। এর ঠিক দুদিন পর, যেদিন সেই কেসটির ফাইনাল ডেট, আমি সেই দিন অফিস যাওয়ার জন্য যেই না ঘর থেকে বেরোলাম, দেখলাম নরেন্দা এসেছে। আমায় দেখে সে বলল, কি হে, শুনলাম নাকি তুমি রতনের কেসটা ছেড়ে দিয়েছো? আর বলেন না, সেই কেসের বহু ঝামেলা, তাই ছেড়ে দিয়েছি। আচ্ছা, তবে একটা কথা শুনেছো? কি কথা? পরশুরাতে রতন বাড়ি ফেরেনি এবং তারপরের দিন সকালে তার লাশ নাকি সেই ডোবাটিতে ভাসছিল। মনে হয় কেউ তাকে সেই ডোবায় চুবিয়ে মেরে ফেলেছে। এসব শুনে আমি একটু অবাক হলাম। তবে আমার বুঝতে বাকি রইল না যে রতনের সাথে কে এমনটা করেছে। আচ্ছা ঠিক আছে, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, এখন আসি, পরে কথা বলবো আপনার সাথে। এই বলে আমি বেরিয়ে পড়লাম এবং সেই দিন সেই ডোবার কাগজপত্র এক অনাথ আশ্রমে দান করে বাড়ি ফিরে ঘরে গিয়ে শুয়ে পড়ি। আজ অনেক শান্তি লাগছে। বিগত কিছুদিন ধরে প্রচুর চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছিল। আজ একটু শান্তিতে ঘুমোতে পারবো। জিনিস তা আপনি জানেন না। চলি।